অপরাধের একটা মানে সীমা পরিসীমা থাকতে পারে। এটা তো ব্যাংক ডাকাতি করা যেরকম বার্গলারি হিসেবে গণ্য হবে, এই ফাইল চুরিটা তো সেইভাবেই গণ্য হওয়া উচিত, আমার বুদ্ধিতে তাই বলে। তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু নেই? আমার একটুখানি ডাউট হয়ে যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ভয়টা কিসের এবং সেন্ট্রাল আধিকারিকদের ভয়টা কিসের। তাদের যথেষ্ট পাওয়ার আছে। ওই কাজটা ভাবো তুমি আমি যে কেউ যদি করি, আমরা তো আর দিনের আলোটাই দেখবো না, কবে দেখবো কোনো ঠিক নেই। আমি তো ভাবছি দিল্লিতে গিয়ে ওদের করিডোরে বসে থাকবো, এখন আমি তো একটা ভদ্রলোক, আমাকে তো নিশ্চয়ই লাঠি মেরে তাড়িয়ে দেবে না, সেটা আমি বলতে পারবো না। আমি ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘাটিনি, কোটি কোটি না করলে কপিল সিব্বাল আর মনু সিংবিকে টাকাটা কে পাঠায় ভাই? আমার কিচ্ছু বলার নেই, আমার সব বলা হারিয়ে গেছে। এই প্রশ্নটা শোনার পরে আমার সব বলার হারিয়ে গেছে। মানে ব্যাপারটা প্রথমে আমি যখন দেখলাম না, ওই মানে রিল টিল কিছু একটা আসলো, যা হয় আর কি সোশ্যাল মিডিয়াতে, দেখার পরে আমি বেশ প্রথমটা একটু আমোদিত বোধ করছিলাম, কারণ ওই চলন বলনগুলো এখন বেশ আমার মজা হয় দেখতে, ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ। সেটা আজকের বিষয় নয়। অ্যাজ আ ফিজিশিয়ান আমি দেখে কিছু অবজার্ভ করি, কি সেটা মানে হাসা উচিত নয়, কিন্তু হাসি পাই, কী করবো, হালতটাই এইসা। আর তাছাড়া এই দেশে সব কিছুই হতে পারে। ওয়েস্ট বেঙ্গল ইজ এ প্লেস যেখানে যা কিছু হতে পারে। তো এইটা উনি গিয়ে ছিনতাই করে নিয়ে চলে এসছেন। এসব না কলেজ লাইফে, আমি পলিটিক্স করতাম না তখন, কিন্তু দেখতাম এসব কেউ একটা বেঞ্চে নিয়ে বসেছে, সে পার্টির ক্যাম্পেন করছে, তারপর শুনলাম সন্ধ্যেবেলা কিছু লোক এসে বেঞ্চটা সরিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, একটা জায়গায় পোস্টার দিয়েছে, পোস্টার ছিঁড়ে দিয়েছে, কিছু কাগজ রাখা ছিল নিয়ে নিয়েছে। এটা এখন ইডিটা তো খুব সিরিয়াস, ইডি তো আর মোয়া না যে একটা চুরি গেছে। ইডির ফাইল ইজ ভেরি সিরিয়াস এবং ন্যাশনাল লেভেলে সিরিয়াস। যেহেতু ন্যাশনাল লেভেলে সিরিয়াস, এটা ইন্টারন্যাশনাল লেভেলেও সিরিয়াস। তা অপরাধের একটা মানে সীমা পরিসীমা থাকতে পারে। এটা তো ব্যাংক ডাকাতি করা যেরকম বার্গলারি হিসেবে গণ্য হবে, এই ফাইল চুরিটা তো সেইভাবেই গণ্য হওয়া উচিত, আমার বুদ্ধিতে তাই বলে। দেশের আইন আদালত কি বলে আমি জানি না, কারণ এখনও তো অভয়ের কোনো বিচার হয়নি। অভয়টা নিয়ে আমি বারবার বলে যাব, যতদিন আমার কথা একটা লোকও শুনবে, একটা দর্শকও শুনবেন, আমি সেই কথাটা বলে যাব। কাজে এখানে যখন অভয়া কেস হতে পারে, ইডির ফাইল নিয়ে একজন চলে গেলেন, আর তুমি যে কথাটা বললে পাঁজা পাঁজা ফাইল, সত্যি দেখলাম বস্তায় করে যাচ্ছে। আবার কি একটা বলে সবুজ ফাইলে উত্তম কুমারের ছবি ছিল, তাহলে ওই রকমভাবে বুকে জড়িয়ে কেউ রাখতে পারে না। আমি হলে তো মান্না কাকুর ছবি এরকম রাখতাম, বা জাকির হোসেনের ছবি রাখতাম। ওনার কি ছবি ছিল ওনাকেই বলতে হবে। তো ব্যাপারটা এখন মানে হাসবো না কাঁদবো না চুপ করে থাকবো বোঝা খুব মুশকিল। তবে অন এ সিরিয়াস নোট, ইট ইজ রিয়েলি সিরিয়াস। এবং আমাদের দেশে তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু নেই? আমার একটুখানি ডাউট হয়ে যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ভয়টা কিসের এবং সেন্ট্রাল আধিকারিকদের ভয়টা কিসের। তাদের যথেষ্ট পাওয়ার আছে। ওই কাজটা ভাবো তুমি আমি যে কেউ যদি করি, আমরা তো আর দিনের আলোটাই দেখবো না, কবে দেখবো কোনো ঠিক নেই। আর আমাদের পক্ষে ওরকম কোটি কোটি টাকার উকিলও দাঁড়াবে না, আমরা শেষ। ওই কাজ করলে তুমি আমি শেষ। তো উনি করলেন, আরামসে রয়েছেন। এবং আরেকটা দেখলাম যে কি একটা ঘেঁচু নেবে না ঘেঁচু করবে, সেটাও আমাকে কে একটা শোনালো এসে, যে বলে দেখেছেন ঘেঁচু করবে। বলতেই পারে, মানে এটা একটা অদ্ভুত একটা অ্যাচিভমেন্ট। কিন্তু যে বলে না যে 3টে ট্রফি জিতেছি, 4টে ট্রফি জিতেছি, অ্যাশেজ সিরিজ জিতেছি, যে বিভিন্ন খেলায় যে অ্যাচিভমেন্ট, এই খেলায় কিন্তু এটা অ্যাচিভমেন্ট। এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে, তাহলে আমরা লজ্জিত বোধ করব। এবং বাইরে ভাগ্যিস বাংলা ভাষা টাষা বোঝে না, ওই লেকচার আর ওই ঘটনাটা যদি যে কোনো একটা ইউরোপিয়ান কোর্ট বা আমেরিকান কোর্ট বা যে কোনো কন্টিনেন্টে যদি লোকে দেখে, তাদের সাংঘাতিক একটা ভয় এবং অবিশ্বাস জন্মাবে আমাদের প্রতি। আমি যেটা বারবার ভাবি, আমার তো এখনও বাইরের সঙ্গে যোগাযোগটা রয়েছে, আমি এখনও মনে প্রাণে আমি সেই জায়গাটা ছেড়ে পুরো বেরিয়ে আসতে পারিনি। ওইখানে কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে যে বাবা তুমি এই দেশ থেকে আসছো, তোমার সেটা হয়, এটা একটা ব্যাপার। দিল্লি এবং কলকাতার ইডি আধিকারিকরা একসঙ্গে মিলে একটা টিম তৈরি করে আইপ্যাক এবং কয়লা কেলেঙ্কারির তদন্ত করবে। এটার একটা মানে ক্লোজ ডোর মিটিংয়ে এই ব্যাপারটা হয়েছে, এটা নিয়ে ডিসিশন নিয়েছেন। এবং এরপরে সত্যিই কি আপনার মনে হয় যে এই বিষয়টা নিয়ে ইডি একটা বড়সড় পদক্ষেপ নিতে চলেছে? মনে হয় এটা তো মানে কি হলো, একটা সাংঘাতিক রকমের মনে হয়। তো মনে হওয়ার কিছু নেই, এদেশে হওয়া উচিত, কিন্তু মনে হয় কি করে বলবো? যা মনে হয়েছে কিছুই তো হয়নি। সকালবেলা উঠে স্নান করে তাড়াতাড়ি করে রিচুয়ালস কমপ্লিট করে টিভির সামনে বসতাম, যে সুপ্রিম কোর্টের ওই কি বলবো নামটা, মানে মুখেও আনতে চাই না, ও একটা জাস্টিস দেবে। তা সেটা শুনে তো দিনের পর দিন আশা আমরা হারিয়েছি। মনে আর কি করে হবে? প্রত্যেক দিনই তো মনে হচ্ছে যে কালকে একটা কিছু বলবেন।
এবং কথাটা আমি কিছুতেই বলবো না, টিচিং অফ মাই লাইফ, যে দিস ফাইল ইজ ভেরি ডিস্টার্বিং, ইনফরমেশন ইনসাইড দিস ইজ ভেরি ডিস্টার্বিং। এই কথাটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে হোক, সে আজ রিটায়ার করে পালিয়ে গেছে টাকা কামিয়ে, হ্যাঁ, এইরকম যদি সুপ্রিম কোর্টের জাস্টিস হয়, এইরকমভাবে যদি ওই লয়ার যে দুজন দেশের বোধহয় মানে ওদিকে ম্যারাডোনা আর মেসি যা রোজগার করেছে, এরা সেরকম রোজগার করে, সেই সব লয়াররা টেররিস্টদের হয়ে মানে ওপেন অফিসিয়াল বার্গলারির কেসগুলোকে পর্যন্ত ওরা ডিফেন্ড করে, তো এই মুখ্যমন্ত্রীকে ওরা ডিফেন্ড করবে? এটা খুব আশ্চর্যের ব্যাপার। মনে কি হয় আমি জানি না, তবে করা তো উচিত আজ রাত্রেই। কি করে এটা এই অবধি গড়ায়? তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই, তাহলে আমরা অলরেডি বাংলাদেশ হয়ে গেছি এবং এখান থেকে ইনফিল্ট্রেশন হবে। রেস্ট অফ দ্য স্টেটস যতই আজকে সুখে থাক, আজকে হয়তো ব্যাঙ্গালোর থেকে বা ওই ওয়েস্ট কোস্ট থেকে, আমরা তো ইস্ট কোস্ট, হ্যাঁ, ওয়েস্ট কোস্ট থেকে লোকেরা হয়তো ভাবছে ঠিক আছে উধার হো রা হ্যায় হামকো ক্যা, লেকিন তুমকো পড়েগা ফর্ক, তুমকো পড়েগা ফর্ক। দিল্লিকে আমি বলছি, দিল্লির মানুষ যদি শোনে, আমি জানি না আমার ইন্টারভিউ কেউ অ্যাট অল তোমাদের চ্যানেল থেকে আমার কথা শুনবেন কিনা, আমার এটা করজোরে আবেদন টপ লেভেল ম্যানেজমেন্টের কাছে দিল্লির, যে আপনারা ব্যাপারটা নিয়ে একটুখানি সিরিয়াসলি বসুন, আপনারা বৈঠক করে দেখুন। এইভাবে হতে পারে না। একটা এক্সাম্পলারি পদের লোক, চিফ মিনিস্টার তো চারটিখানি কথা না, একটা স্টেটের হেড, একটা রাষ্ট্রের হেডের এইটুকু দায়িত্ব থাকা উচিত যে স্টেটের হেডটাকে কন্ট্রোল করা। আফটার অল তো স্টেটটা দিল্লির আন্ডারে, তা এটা কি এমন এখানে একটা আলাদা, কি সারিয়া ল হতে চলেছে নাকি? সারিয়া ল এরম বলে দেবে, বিল্ডিং পাথর মেরে ফেলা হবে, এ কি সারিয়া ল হয়ে গেছে নাকি আমাদের এখানে? তাহলে আমরা আশা হারাবো? মনে আমার কিচ্ছু হয় না ভাই, সত্যি কথা বলছি, তুমি আমার মেয়ের মতো, আমার মনে কিচ্ছু হয় না। এই ওয়েস্ট বেঙ্গলে কালকেই যা খুশি হতে পারে, এবং যেসব লিডাররা স্ট্রাগল করছেন জিনিসটা চেঞ্জ করার জন্য, আমাদের উচিত তাদের পিছনে দাঁড়িয়ে তাদের সম্পূর্ণ সাহায্য করা। আর সেন্ট্রাল গভর্নমেন্টকে এই মেসেজটা বারবারে ওদেরই পৌঁছতে হবে। আমার তো আর সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাক্সেস নেই, আমি তো ভাবছি দিল্লিতে গিয়ে ওদের করিডোরে বসে থাকবো। এখন আমি তো একটা ভদ্রলোক, আমাকে তো নিশ্চয়ই লাঠি মেরে তাড়িয়ে দেবে না। আমি তো ভাবছি 1 মাস শুয়ে থাকবো ওখানে, খাবো আমি ফালতু অনশন করে, পিছনে চকলেট আর স্যান্ডউইচ বার তো তুমি আমাকে ওখানে গিয়ে দেবে না, আমি খাবো মুড়ি আর জল খেয়ে শুয়ে থাকবো, একদম মুড়ি গুড় আর জল নিয়ে যে গরিব মানুষরা অনশন করে, আমি ওইভাবে থাকবো ভাবছি। তাহলে এটা কি হচ্ছে? তাহলে আমাদের যেটা করলে যে কোনো লোকের জেল বা কঠিন সাজা হতে পারে, সেইটা করে 10টা-12টা লোক আছে এই স্টেটে, তারা পার পেয়ে যাচ্ছে, তাদের কিচ্ছু করা হচ্ছে না। এটা শেম ফর আওয়ার কান্ট্রি, শেম ফর দিল্লি। মেরা ভারত মহান, ভারত মাতা কি জয় বলে আমাদের কোনো লাভ নেই। আমরা মায়ের সম্মান রাখতে পারিনি এখনো অবধি, আজ সন্ধ্যেবেলা অবধি। এক হচ্ছে তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তাকে ঢাল হিসেবে তাকে বর্ম দিচ্ছে পুলিশ প্রশাসন, এবং অন্যদিকে হচ্ছে দেশের দুজন নামজাদা আইনজীবী, তারাও তাকে আইনি সুরক্ষা দিচ্ছেন, আইনি রক্ষা কবচের মধ্যে রাখছেন। এই রক্ষা কবচকে ভাঙা, মানে ডাবল লেয়ার যে একটা রক্ষা কবচ, সেটাকে ভাঙা কি ইডির পক্ষে সম্ভব হবে? সম্ভব কেন হবে না? সম্ভব নিশ্চয়ই হবে। আমার মনে হচ্ছে প্রয়াসটা যথার্থ মানে জোরদার হচ্ছে না। সম্ভব কেন হবে না? ওরা তর্ক করছে, ঠিক আছে, আমার তো কোনো ল ডিগ্রি নেই, তাহলে আমার সত্যি ল ডিগ্রি, মানে নাও আই উইশ দ্যাট আই হ্যাড এ ল ডিগ্রি আদার দ্যান মেডিকেল ডিগ্রি। আই হ্যাভ গন অ্যান্ড চ্যালেঞ্জ দ্যাট কপিল সিব্বাল অ্যান্ড হিজ কোম্পানি। ইংরেজি মানে বাউ ওই ইংরেজি নিয়ে বলছে, এবং একটা রাস্তা নিশ্চয়ই রয়েছে, কথা বলে একটা নর্মাল ডিবেট করার কথা হলো, ওটা আটকে দেবে? আরে চুরি করছে, জোর চুরি করছে, সেটা কিভাবে ডেট পে ডেট এই ধরনের বিভিন্ন রকমের ব্যাকডোর দিয়ে বেরোনো যায়? তার মানে আমাদের খেলাটা ভালো হচ্ছে না। এটা কিরকম, ধরো ফুটবল হিসেবে যদি বলো যে গোলে মারলেই গোল, তাহলে আমাদের গোলকিপার ঠিক নেই, আমার ডিফেন্স ঠিক নেই। আমার টিমের এখন সেই অবস্থা, লিভারপুল আজকে সাফার করছে। যখনই আমরা 1 গোলে জিতি, 2 গোলে জিতি, 3 গোলে জিতি, হঠাৎ এমন কিছু একটা হয়ে গেল, 3 গোল আমরা হেরে গেলাম, 4-3 ম্যাচ হেরে গেলাম। তার মানে গোলকিপার আমাদের অবশ্য খুব ভালো, কিন্তু আমাদের ডিফেন্স লাইন কাজ করছে না। তাই ওখানে ওরা যা করবে সব গোল, আর আমরা যা করবো সব আমরা খাবো, সেটা তো হতে পারে না। এটা প্রয়াসটা যথার্থ হচ্ছে না। আমি একদম হাইয়েস্ট লেভেলে অ্যাপিল করতে চাই। আমি শ্রী নরেন্দ্র মোদী, ওকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, সিনিয়র মানুষ, যথেষ্ট ব্যালেন্স। আমি নরেন্দ্র দামোদর মোদীকে প্রশ্ন করব যে আপনি স্যার কি করছেন? তাহলে এক্সাম্পলটা ঠিক থাকছে না তো। কালকে রাত্রে আমি মার্ডার হয়ে গেলে ইট ইজ ওকে, তাই না? আর ও চুরি করাটা সেটাও ওকে, তাই তো? তাহলে আপনি কি করছেন? আমি এইটাই প্রশ্ন রাখবো। ঘটনা তো সিবিআই বা ইডি আধিকারিকদের সঙ্গে হয়েছে, তারা যখন রেড করতেছেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধেই শ্লীলতাহানির কেসও দেওয়া হয়েছে, এটার যেই হয়েছে।
ওইটাই আমি বলছি যে দিনের পর দিন এত অন্যায় হয়ে গেছে এবং সেগুলো অ্যাড্রেস করা হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত আজকে অন্তত বসে আজকে থেকে শুরু করা। যেমন একটা ছেলে অনেক দিন ধরে বাঁদরামি করছে, তাকে অনেকগুলো বাঁদরামি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে একটা এক্সাম্পলারি ডিসিশন নিতেই হবে যে আজকে থেকে বদলাও, এই শাস্তিটা একটা শুরু হোক। আমাদের দেশে প্রধান অসুবিধা হচ্ছে শাস্তি নেই। এই দুবাইয়ের এয়ারপোর্টে সবচেয়ে বেশি আমি গেছি, কারণ ট্রানজিটে ইংল্যান্ডে যেতে গেলে দুবাইটা লাগে, আমেরিকা যেতে গেলেও দুবাই হয়েই আমি যাই, ভালো লাগে এয়ারপোর্টটা। কোটি কোটি টাকার সোনার বার, চেন, ঘড়ি, রোলেক্স ঘড়ি পড়ে রয়েছে, একটা সিসিটিভি লাগানো, দুটো সিকিউরিটি এদিক ওদিক ঘুরছে। কি করে ওদের এই সাহসটা আসে কেন জানো? এখন আমাদের যত বন্ধু বান্ধব তারা প্রফেশনালি সব কাজ করতে চাইছে দুবাইতে। ওয়াই? প্রথম কথা ট্যাক্স ফ্রি মানি, হেভি ওয়েট পয়সা, লাস্টলি হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। তুমি দেখো, তুমি যদি মানে কি বলে ডিজিটাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে যদি দেখো, ম্যাক্সিমাম হাউজিং অ্যাডভার্টাইজমেন্ট কাম অ্যান্ড লিভ ইন দুবাই। ওইটা দেখাচ্ছে যে ডিজাইনটা ওশানের মধ্যে ওরা ধীরে ধীরে করছে। আগে ওখানে ডেভিড বেকহ্যাম ঘর কিনতো, সিলভেস্টার স্ট্যালোন ঘর কিনতো, ব্রুস উইলিস ঘর কিনতো। এখন কিন্তু সাধারণ লোকেদের জন্য ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে। সাধারণ না, কয়েক কোটি তোমার থাকতে হবে, বেশ কয়েক কোটি টাকা খরচা করে লোকে এখন ওইখানে শিফট করে যাচ্ছে। আমি বহু লোককে চিনি শিফট করে গেছে। আমার পাশে বসে ফুল জার্নি একটা বাচ্চা ছেলে, তোমারই বয়সী একটা ছেলে, সে আমায় বলেছে, আঙ্কেল হোয়াই ডোন্ট ইউ শিফট হিয়ার, ইজ দ্য সেফেস্ট কান্ট্রি। এই যে সেফ ব্যাপারটা, এ দারুণ। একটা সিগন্যাল ভায়োলেট করো, 3 দিন তোমার হয়ে গেল। কেউ সিগন্যালটা ভায়োলেট করবে না। সোনা ফোনা তুলে ভেঙে পালালে তো মানে কি হবে, তোমার যে কি হবে তুমি ধারণায় কল্পনাই আমরা করতে পারি না। ডাক্তারবাবু, এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করবার লোভ সামলাতে পারছি না, যে আপনি বলছেন যে দুবাই ইজ দ্য সেফেস্ট কান্ট্রি, অ্যান্ড এটাও জানি যে দুবাই কিন্তু একটা ইসলামিক কান্ট্রি, এবং সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে এই যে সরস্বতী পুজো গেল, সেই সরস্বতী পুজোতে এই বারাসাত এলাকার একটি স্কুল, ময়নাদহ বা ময়নাদিহি এরকম একটি জায়গা, সেখানে একটি স্কুল, সেই স্কুলের হিন্দু ছাত্রছাত্রীর সংখ্যা কম বলে সেখানে সরস্বতী পুজো করতে দেওয়া হলো না। যে হিন্দু ছাত্রছাত্রী কম, মুসলিম ছাত্রছাত্রী বেশি, সুতরাং এখানে সরস্বতী পুজো করতে দেওয়া হবে না। ফলে বিদ্যার দেবীকে তুলে নিয়ে বাইরে বেরিয়ে এসে কোনো ক্রমে সরস্বতী পুজো করতে হলো। এবং এখানে প্রত্যেক মুহূর্তে শুনতে হয় যে সেকুলার গান গাইতে হবে, কোনো কীর্তনাঙ্গিকের গান গাওয়া চলবে না। বাঙালিদের যেটা হোমল্যান্ড, সেখানে বসে তাকে এটা শুনতে হচ্ছে, যারা নিজেদেরকে দাবি করে সংখ্যালঘু বলে, অথচ দুবাইয়ের মতো একটা জায়গা যেখানে সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু হচ্ছে মুসলিম, সেটা নাকি সেফেস্ট কান্ট্রি। এই তফাৎটা কেন হলো একটু বুঝিয়ে বলবেন? আমি যতদূর জানি, আমার 2-1 বন্ধু বান্ধব আবুধাবি, শারজা এবং দুবাইতে, নাম তো করতে পারবো না, তারা খুব টপ লেভেলে কাজ করে। ওই যে যেটা বললাম, তাদের দেয়ার স্যালারিজ আর ভেরি হাই, ট্যাক্স ফ্রি, অ্যান্ড অবভিয়াসলি তারা হাইলি স্কিল পার্সন, দে ডিজার্ভ টু বি পেড লাইক দ্যাট। কোত্থেকে এসছে আমি বলছি, গভর্নমেন্ট প্রচণ্ড স্ট্রং। ওখানে এয়ারপোর্টে মানে টাইট সিকিউরিটি, এবং দেখেই বোঝা যায় যে কিছু হলে তোমার তুমি কিন্তু জেলে চলে গেলে, তুমি যেই হও, সেখানে একটা দেশের প্রেসিডেন্ট হতে পারে, কোনো স্ল্যাক অফ বিহেভিয়ার যদি মিসকন্ডাক্ট হয়, ফাট করে আগে ঢুকিয়ে দেবে। ওইটাই লোকে ভয় পায়। আর তারপরে ওরা বোধহয় একটু অন্যরকম ইসলামী লোক। আমার বন্ধুরা বলেছে যে ওরা প্রচণ্ড রেসপেক্টফুল টু হিন্দুইজম। আমাদের প্রাইম মিনিস্টার বা এখান থেকে দেশের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভরা যতবার গেছে, তাদের কিন্তু হরে কৃষ্ণ হরে রাম দিয়ে ওরা স্বাগত জানিয়েছে। আমি নিজে ছবি দেখেছি, এআই সৃষ্টি করা না, সেটা ডাইরেক্ট। শেখ গান গাইছে জনগণ মন অধিনায়ক, হ্যাঁ, শেখ বন্দে মাতারাম বলছে, হরে কৃষ্ণ হরে রাম বলছে, শেখও আছে। বিরাট মন্দির হয়েছে নিউজডেনের, বিরাট ইসকন টেম্পল হয়েছে কিনা আমি ভুল বলতে পারি, বড় মন্দির হয়েছে, বড় শ্রীকৃষ্ণ মন্দির হয়েছে। আবুধাবিতে মন্দির আছে, শারজায় মন্দির আছে, মিডল ইস্টে অনেক জায়গায় মন্দির অ্যালাউ করেছে। ওরা কিন্তু এই পাকিস্তানি ভাগবত গীতারও ট্রান্সলেশন হচ্ছে, এবং ওরা খুব রেসপেক্টফুল। এই তো ভবিষ্যতে আমিও হয়তো কথাবার্তা চলছে, গান গাইতে যাবো, ওরা শেখেদের ইনভাইট করে, ওরা শেখেরা কি বুঝবে বলে আমরা ট্রান্সলেট করে দেবো। আমি বলছি ফাইন, হিন্দিটা আমি হিন্দি গান গাইবো, ওটা ট্রান্সলেট করে অ্যারাবিকে ওদের হাতে দিয়ে দেবে। দে উইল আন্ডারস্ট্যান্ড যে তু প্যার কা সাগর হ্যাঁ, তার মানেটা কি, সুরনা সাজে কে আগাও মে, তার মানেটা কি। এটা তো আমারও একটা চ্যালেঞ্জ, আমারও তো ভালো লাগবে। ওরা কিন্তু হেভি রেসপেক্টফুল একদম। ওখানে কিন্তু মন্দির টন্দিরে যাওয়া যায়, হ্যাঁ, ওদের আজানের সময় আজান হবে, আরে আমি রাজি আছি আজান দিতে। আমার কত গান আছে জানো, আজান সব মালা কাকুর কাছে বসে শিখেছি, আজানের মতো সুরের মধ্যে কায়দা আছে, গান আছে। আমি তো বিরক্ত হচ্ছি না। আমার পাশের বাড়ি থেকে এখানে মসজিদ থেকে ভোর 5টায়, রাত্রির 1টায়
বোম শুরু হলো, রিসেন্টলি শুরু হয়েছে বাইকের দাপাদাপি, অসম্ভব জোর শব্দ করে কোনো একটা শয়তান, সে অবভিয়াসলি আমি বুঝতে পারছি লাল চুল, কানে দুল, হাফ প্যান্ট, হাত কাটা গেঞ্জি পরা কোনো একটা, সে বাইকটা জোগাড় করে রোরিং একদম 3:30-র সময় আমার বিছানা কেঁপে উঠছে, এত জোরে আমার সামনে দিয়ে যায়, কেউ কিচ্ছু বলার নেই। ওই ছেলেটা বাইকে ওরমভাবে চালাচ্ছে, তারপরে গিয়ে একটা মহিলার উপর কি করবে, কি আরেকটা মানুষের উপর কি করবে, কোনো ঠিক আছে? আমাদের এক্সাম্পলারি শাসন কিচ্ছু হয়নি। আর জেলে তুলে নিয়ে যাবে তাদের যারা আন্দোলন করতে যাবে। অভয়ার মাকে মাথায় লাঠি মেরে ফুলিয়ে দিয়েছে, নিজে দেখেছো অন ক্যামেরা কি হয়েছে, মাথায় লাঠি, মহিলাদের অকথ্য লাঠিচার্জ, আর টিচার বেচারারা পড়াতে গিয়েছিল, চাকরি বাকরি হারিয়ে দেউলিয়া হয়ে একদম বসে আছে, তাদের মানে বিবস্ত্র অবস্থা, তাদের ওপর লাঠি, তাদের পুলিশ গিয়ে মেরে ফেলে দিচ্ছে। আমাদের এটা অনেক দূর পৌঁছে গেছে। এইটা আমি রীতিমতো আতঙ্কিত, এবং যার জন্য বারবার রিকোয়েস্ট আসা সত্ত্বেও আমি অ্যাক্টিভলি পলিটিক্সে পার্টিসিপেট করতে পারছি না। কারণ ভাই সত্যি অন ক্যামেরা আমি তোমাদের বলছি যে আমার ব্রিটিশ পাসপোর্ট ছাড়তে আমার ভয় লাগবে। একটা সিকিউরিটির ব্যাপার আছে তো, আমার ভয় লাগবে ভাই, ওটা আমার এসকেপ রুট। আজকে রাত্রে তুমি আমার প্রচণ্ড ডিস্টার্ব করলে, কাল সকালবেলা পালিয়ে যাওয়ার রাস্তা রয়েছে আমার। আমেরিকাতে আমার আশ্রয় রয়েছে, আমার অস্ট্রেলিয়াতে আশ্রয় রয়েছে, আমার সমস্ত জার্মানিতে আশ্রয় রয়েছে, ফ্রান্সে আশ্রয় রয়েছে। দাদা একবার আসো, দাদা একবার আসো আমার সঙ্গে থাকো। লোকে বলে ফ্রান্সে পালিয়ে যাবো, আইফেল টাওয়ারও দেখা হবে, পালিয়েও যাবো, ভাইয়ের কাছে আরামসে ডাল ভাত খাবো, আমার কোনো অসুবিধে নেই। ওই ভয়টাই না আমি করতে পারছি না। আমি যে তোমাদের জন্য কাজটা করো, কিন্তু পিছনে তোমাদের যে ছেড়ে যাব সেটাও একটা ভয় রয়েছে, সেটা একটা আতঙ্ক রয়েছে, এবং আমি জানি আমার ছেলে মেয়েদের কি অবস্থা হবে। আজকে অভয় একটা হয়ে গেছে, প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রত্যেকটা মেয়ে, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি, তারা সব থ্রেটেন্ড, প্রত্যেকটা ছেলে থ্রেটেন্ড। চাকরি বাকরি যারা করছে তারা হয়তো পেনশনই পাবে না। আমার বন্ধুরা, আমি তো রিটায়ারমেন্ট নিয়ে চলে এসেছি, বিশ্বাস করবে না, একদিনে আমার ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। আমার যেদিন বললো, একটা মেল আসলো যে আপনার রিটায়ারমেন্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, অল দ্য ফান্ডস উইল বি sort of settled in due course of time, টং টং করে বার্কলেস ব্যাংকে আমার আসলো, ফুল আমি লামসাম আমার পয়সা করি যা সেটেলমেন্ট পেয়ে গেলাম। আমার একটা বাড়ি বিক্রি করলাম, ট্যাং ট্যাং করে দুটো, আমি মানে বাজেভাবে বলছি, হয়তো আমি এটা এক্সাইটেড হয়ে যাচ্ছি, দুটো বেল আইকন বাজলো, তাকে দেখলাম আমার বাড়ির টাকাটা এসে গেছে। ক্যান ইউ বিলিভ? আমি জানি না কাকে টাকা দিয়েছি, কে কি করেছে। আমি ফোন করে আমার যে ব্রোকার আমার হাউস যে প্রপার্টিটা ডিল করছিল তাকে বললাম, জন, হ্যাভ ইউ রিসিভড ইউর পেমেন্ট, হাউ ক্যান আই পে ইউ? বলে ইটস অল সেটেলড Dr. Banerjee, don't worry, you just enjoy your lump sum, enjoy your money, that's all. What about the solicitor's fees and all these things? ওখানে যা ওইগুলো থাকে, all settled, all settled. আমি জানি না, এখানে হলে তুমি তারপরে না খেয়ে মরতে, পুরো টাকা চোট হয়ে যেত। ওরকমভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়ে চলে এসেছি। 4টে লোক ডিল করে নিয়েছে, কোন কোন লেভেলে যাদের কাজ টুকটুক করে ডিল করেছে, আমার সব সেটেল হয়ে গেছে, আমার বাড়ি বিক্রি হয়ে গেছে, আমার চাকরি রিটায়ারমেন্ট অ্যাকসেপ্টেড হয়ে গেছে, আমি লামসাম নিয়ে চলে এসে আজকে এসেছি। আর আমি আতঙ্কিত, আমার বন্ধুরা তাদের শরীর খারাপ, কাজ আর করতে পারছে না, তারা কালিম্পংয়ে রয়েছে, দার্জিলিংয়ে রয়েছে, মুর্শিদাবাদে রয়েছে, বহরমপুরে রয়েছে। বলে কি লাকি রে, কেন যে তখন যাইনি। আমি দেখ, সবাই তো ইংল্যান্ডে যেতে পারে না, আমার রীতিমতো খারাপ লাগে ওদের দেখে। তারা কাজ করছে, রিটায়ারমেন্ট নিয়ে নে। এই ঠান্ডায় কালিম্পংয়ে ঠংঠঙে শীত, ওর মধ্যে স্লাইড নেমেছে, জনমানব বিচ্ছিন্ন কোনোভাবে, রিটায়ারমেন্ট নিয়ে ছেড়ে দে, আর কি করবি? বলে না রে, ওইটা ব্যাপার না, পাবো না, যে রিটায়ারমেন্ট নিতে দিচ্ছে না, পাবে না। আচ্ছা, এইবার যে ডাক্তারটা রোজগার করেছে, এক্স অ্যামাউন্ট স্যালারি পেয়েছে, সে এত বছর ধরে, আমারই বয়সী, সে হঠাৎ স্যালারিটা বন্ধ হয়ে গেলে আমি কি করব? আমার তো মানে সে 10তলা বিল্ডিংয়ের ওপর থেকে নিচে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় নেই। তোমাকে রিটায়ারমেন্ট নিতে পারে, তো সব কিছুই কীরকম জানো, এ কিরে ভাই, এই তো আফ্রিকার জঙ্গলের সিংহটা তোমাকে খাবে না পেট ভর্তি থাকলে। সুন্দরবনে রাত্রিবেলা ঘুরেবেলা বাগডার যদি হরিণ শিকারটা তার সকালবেলা হয়ে গিয়ে থাকে, সে তোমায় মারবে না। আর আমাদের এখানে কিরে ভাই, টিচার ফিচারের কি অবস্থা, কোনো জায়গায় কারোর কোনো সেফটি সিকিউরিটি নেই। ডাক্তারবাবু, তাহলে এইখানে যখন আপনি সাধারণ মানুষের দুর্দশা এরকম দেখতে পাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে ইডি, সিবিআই এর যারা আধিকারিকরা আছে, তারা যখন কাজ করতে যাচ্ছে এবং তারাও এই একই রকম দুর্দশার মধ্যে পড়ছেন, তখন তারা হয়তো বুঝতে পারছেন যে সাধারণ মানুষ প্রতিদিন কি সমস্যার মধ্যে থেকে দিন কাটাচ্ছে। এবং এই কারণেই কিন্তু প্রথমে ক্যালকাটা হাইকোর্টে যখন এই মামলা করা হয়, সেখানের অসুবিধা বা সেখানে যে প্যান্ডেমোনিয়াম হলো, সেই প্যান্ডেমোনিয়ামের জন্য সেটা সেদিনকের জন্য রদ হয়ে গেল। তারপরে আরেকটা ডেট হলো, এবং সেই ডেটে রাজ্য সরকারের করা মামলা খারিজ হয়ে গেল, এবং আপাতত সিবিআই এর করা মামলাটা স্থগিত রয়েছে। কারণ এরপরে সুপ্রিম কোর্টেও মামলা করতে বাধ্য হয়েছিল সিবিআই, কারণ
হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তিনিও এই মামলা নিতে চাননি, তখন সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হয়েছিল এবং সুপ্রিম কোর্টে এরপরে 3 তারিখে ডেট দেওয়া হয়েছে, 3রা ফেব্রুয়ারি আসছে দিন সামনে। তো এই 3রা ফেব্রুয়ারি যেটা মনে করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যারা দুজন দুঁদে আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু বহুবার চেষ্টা করেছেন যে সুপ্রিম কোর্ট থেকে মামলাটা যাতে হাইকোর্টে নিয়ে আসা যায়, কিন্তু সেখানে সুপ্রিম কোর্ট কড়া মনোভাব দেখিয়েছে যে কোনোভাবেই মামলা হাইকোর্টে নিয়ে যাওয়া যাবে না, এবং 3 তারিখে আবার পরের ডেটটা রয়েছে। তাহলে কি আপনার মনে হয় যে 3 তারিখে সর্বশক্তি নিয়ে সিবিআই ঝাঁপাবে এবং সেদিনকে বেশ খারাপ খবর কিছু, মানে রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন তার জন্য অপেক্ষা করছে? অপেক্ষা তো করা উচিত, আজকে রাত্রেই তো সেই খারাপ খবরটা স্প্রেড হওয়া উচিত। এত দেরি কিসের? এইরকমভাবে ডেট পে ডেট ওটা করা হয়েছে, কোনো একজনের রিটায়ারমেন্ট হবে 31 জানুয়ারি, সেই লোকটা রিটায়ারমেন্ট হবে, সেই লোকটা যাতে পালিয়ে যেতে পারে, কে তোমরা বুঝে নাও, সে যাতে পালিয়ে যেতে পারে, ওই জন্য অ্যালাওয়েন্স রেখে এসব করেছে। এসব কি কম্প্রোমাইজ চলছে? হ্যাঁ, ইডি লোকগুলো সামনে গিয়ে, সিবিআই লোকগুলো সামনে গিয়ে ধাক্কাধাক্কি দু একটা মারটার খাবে, উপরের কর্মকর্তারা নিশ্চয়ই পেটি পেটি টাকা নিয়ে বাড়ি চলে গিয়েছেন, তাদের অ্যাকাউন্টস ক্লিয়ার হয়ে গিয়েছে, আর বাকি গভর্নমেন্টের কোনো তারা জেড কমান্ডো সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই কি গাড়িতে যায়, স্করপিও গাড়ি বা ইত্যাদি শেভরলেট গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাদের ডিফেন্স রয়েছে, তাদের কিছু ভাবার নেই। রাস্তা দিয়ে যেতে যেতে বলছে হ্যাঁ ইন লোক কা বহুত সারে তকলিফ হো রা হ্যায়। আরে আমাদের অবস্থা খুব খারাপ, আমি আমাকেও ইনক্লুসিভ বলছি, ওই জন্যই ছেলে পালাতে পারছি না। স্বার্থপর মানুষ হলে আমার খুব সুবিধে হতো। সেনাবাহিনীর তরফে কি, মানে এই যে বিশেষ এসআইআরে নিযুক্ত সেনাবাহিনী এই ধরনের উনি কমেন্ট করলেন একদম ভোটের আগে, এই যে সেনাবাহিনীর আজকে স্টেপ ওনার বিরুদ্ধে, এই বিষয়টা নাকি কোনো রকম কিছু চেঞ্জেস হবে বলে মনে হচ্ছে? কোনো বড়সড় পদক্ষেপ ওনার বিরুদ্ধে নেওয়া হতে পারে? আবার তো সেই কপিল সিবাল দাঁড়িয়ে যাবে। মিলিটারির অ্যাপিলটা শুনবে কে? মিলিটারিরা যা বলছে, ওদের তো সবচেয়ে হায়েস্ট অ্যাওয়ার্ড পাওয়া উচিত মিলিটারি ম্যানেদের, যাদের জীবন দিয়ে যারা দেশকে বাঁচিয়ে রেখেছে, তাদের এখন বেশটা দিয়ে দেওয়া উচিত। আপনার 10 বছর পিটিয়ে লাঠি দিয়ে ডিসিপ্লিন করে কদম কদম বাড়ায় যেটা ইনগ্রেন করে দিন, তারপর ছেড়ে দিন। আই এম ইন ফেভার অফ প্রেসিডেন্ট রুল, অ্যাটলিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইট শুড বি ইমপ্লিমেন্টেড। এবং আমি আইন জানি না, আমি আইন বুঝি না, সেটা আমার জ্ঞান নেই, রাজনীতিও তেমন বুঝি না, কিন্তু আমার মনে হয় যথেষ্ট ইন্ডিকেশন রয়েছে। যেমন একটা আমি মেডিসিন বুঝি, একটা সার্জারি করতে গেলে বা একটা প্রসিডিওর করতে গেলে, যে একটা ইন্টেন্সিভ কেয়ারে অ্যাডমিশন করতে গেলে যা যা ক্রাইটেরিয়া থাকে, যে এই দেখে সার্জন অপারেশন করবে, এই ওপর আমি তার লাইফ সাপোর্ট দেবো, ইন্টেন্সিভে নেবো না এইচডিওতে নেবো, এই যে ডিসিশনসগুলো, আমার মনে হয় এরকম যথেষ্ট পয়েন্ট রয়েছে যে কোনো সময় প্রেসিডেন্সিয়াল রুল লাগানোর জন্য। কার নির্দেশের অপেক্ষা? কে ভয়তে রয়েছে? তাহলে বলবো জিতে গেছে। সে ঔরঙ্গজেবের সময় কিছু মানে হিন্দু বেঁচে ছিল, পদ্মাবতের সঙ্গে অর্ধেক মহিলারা তাদের প্রাণ জলাঞ্জলি দিয়ে আগুনে গিয়ে, কিছু হিন্দু তো বেঁচে হয়েছে রাজস্থানীতে। তা আমরা সেরকমভাবেই থাকবো, এই ডাকাতি চলবে এখানে, তোমার কপাল থাকলে তুমি বেঁচে গেলে, তুমি আনলাকি হলে তুমি মরে গেলে। তাহলে এইভাবে তাহলে ছেড়েই দিই, তাহলে দেন দিস গভর্নমেন্ট হ্যাজ ওয়ান, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ ওয়ান অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ সাকামড টু দেয়ার প্রেশার। তাহলে চাপের মুখে নতি স্বীকার করে নিয়ে বলুক আপকা জো মর্জি আপ চালাইয়ে। তাহলে ইলেকশন ফিলেকশন করে সব ফালতু পয়সা নষ্ট করে লোক হাসিয়ে কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী একটি কথা বলেছেন যে নেতাজি বেঁচে থাকলে তাকেও বোধহয় এসআইআরে আজকে ডাকা হতো। যেহেতু চন্দ্র বসুকে এসআইআরে ডাকা হয়েছিল এবং তাই নিয়ে বেশ বিস্তর জলঘোলা হয়েছে, সেজন্য মুখ্যমন্ত্রীও বলে দিলেন যে নেতাজি থাকলে তাকেও হয়তো এসআইআরের হিয়ারিংয়ে ডাকতে হতো। তো এই বিষয় নিয়ে কী বলবেন? আমার পরিবারের কেউ একজন, আমার মার বাবা, আমার দাদামশাই কানাইলাল চট্টোপাধ্যায়, যারা ইতিহাস ভালোভাবে পড়েছেন কানাইলাল চট্টোপাধ্যায়ের নাম বিপ্লবী হিসেবে খুঁজে পাবেন। অবশ্য ওরা তো সব লো প্রোফাইল লোক, ওরা তো আর কি বলবো আর কি, মানে নাম করার জন্য আর কি এমপি এমএলএ হওয়ার জন্য যায়নি। এবং দাদু যথেষ্ট বলশালী ছিলেন সেই সময়, আমার যা বলেছিলেন শক্তিমান পুরুষ ছিলেন, তাও কিন্তু আইএনএতে সিলেক্টেড হয়নি, কারণ নেতাজি ওয়াজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট ব্যায়াম করা, এক্সারসাইজ, বডি বিল্ডিং। উনি কিন্তু আইএনএতে ডাইরেক্ট সিলেক্টেড হননি, আইনের পাশাপাশি কাজ করেছেন, নেতাজিকে দেখেছেন, উদ্বুদ্ধ হয়েছেন, সব ঠিক আছে। আজকে তো আর সেই সিচুয়েশনটা বদলে গেছে। ধরো এখন রবীন্দ্রনাথ বেঁচে আছেন, নেতাজি বেঁচে আছেন, ওরা আমেরিকা যাবে, তো এইটা তুমি যদি ভাবো যে সিকিউরিটি চেক দিয়ে যেতে হবে, দুবাইতে আমরা হাঁটি খালি পায়ে, বেল্ট খুলে, পেন ওই সব বাক্সের মধ্যে দিয়ে, তুমি গেছো কিনে জানি না, ঘড়ি ফড়ি সব খুলে দিতে হয়, ওখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, তাই না? তা আমরা ওইভাবে হাঁটি, এটা ইনসাল্ট কিছু না। আমি যদি বলি এই দেখুন আমি ইংল্যান্ডের ডাক্তার, বোধহয় আমাকে একটু গ্রিন চ্যালেঞ্জ, তা হয় না। রবীন্দ্রনাথ থাকলেও ওনাকে ওইভাবে যেতে হতো,
উনি হয়তো নেতাজি ঠিক আছে, ওকেও ওইভাবে চেক করতে হতো। কোহলিরা যখন খেলতে যায়, যখন আমাদের দেশের প্লেয়াররা যায়, যখন জয়শঙ্করজি যায়, হ্যাঁ ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, কিন্তু সেটা তো জমা করতে হয়, ওনাকেও তো ওইভাবে করতে হয়েছে। এটাতে লজ্জার কি আছে? নেতাজি থাকলে হ্যাঁ SIR যেতে হতো, এটা কি লজ্জার কথা? নেতাজি থাকলে আজকে প্রথমে গিয়ে SIR করে আসতে, যে আমার নাম বাবা সুভাষচন্দ্র বোস, আমার এইটা, তা জমাটা দিতে অসুবিধে কি আছে? ব্যাংকে গেলে তোমাকে যদি ব্যাংক ম্যানেজার প্রচণ্ড চেনে, তাহলে উনি যেটা আশা করছেন, মানে কি বলবো, অসভ্য, কি বলবো, অত্যন্ত নিম্ন রুচি ছাড়া এবার নিম্ন মেধা ছাড়া তো এই কথা ভাবা যায় না। তাহলে উনি গিয়ে দাঁড়াবেন ব্যাংক, উনি তো এসেছেন, এই নিন 1 কোটি টাকা, আপনি তোলার দরকার নেই, চেকটা সই করার দরকার নেই, কোনো পিন করে RTGS করার দরকার নেই। কত চাইছেন আপনি? 1 কোটি, এই নিন টাকা। ওইসবই হয়, ওই জন্যই ওই পাথর খাটের তলায় বান্ডিল বান্ডিল নোট পাওয়া যায়। লজ্জায় মরে যাওয়া উচিত আমাদের। SIR নিয়ে যে সব থেকে বেশি প্রতিরোধের মুখে পশ্চিমবঙ্গে পড়তে হয়েছিল, এটা কিন্তু প্রথম থেকে নির্বাচন কমিশন এটা ক্লিয়ার করে দিয়েছে এবং সারা দেশের সমস্ত সংবাদ মাধ্যমের সামনেই এটা ক্লিয়ার করেছে যে SIR নিয়ে যে সমস্যায় পশ্চিমবঙ্গে পড়তে হয়েছে, সেই সমস্যায় সারা দেশে আর কোথাও পড়তে হয়নি। সেখানে দাঁড়িয়ে সেই SIRকে আটকানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর চেষ্টা করেছিলেন এবং তারপরেও সেটা চলছে। এবং এই অবস্থাতেই মুখ্যমন্ত্রী 26টি কবিতা লিখেছেন SIR নিয়ে এবং সেটা এবছর বইমেলাতে রিলিজ করছে। এবছর বইমেলাতে তিনি এই SIR নিয়ে কবিতার বই তিনি উদ্বোধন করেছেন এবং এবারের বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও 9টি বই রিলিজ করবে। মোট 162টা দাঁড়ালো তার বইয়ের সংখ্যা এবং তিনি বলছেন যে কিভাবে তিনি এই 26টা পদ্য SIR নিয়ে লিখেছেন। তিনি যখন হেলিকপ্টার সফর করছিলেন তখনই নাকি তার মাথায় এই পদ্যগুলো আসে এবং তিনি ঝটঝট করে লিখে ফেলেন, যেটা আজকে বই আকারে প্রকাশিত হলো। কি বলবেন এ বিষয়ে? রবীন্দ্রনাথকে ধরতে পেরেছে? রবীন্দ্রনাথের কটা বই, কটা উপন্যাস আমি জানি না, আমার মনে হয় রবীন্দ্রনাথের চেয়েও বেটার। আমার পে স্কেলের বাইরে বলে আমি ওটা পড়ি না, আমি ওটা রেখে দিলাম। সাধারণ জনগণ 162টা বই কিনবেন, পড়বেন, তাদের আলমারিতে শোভিত করবেন। 2 লাইন পড়ে যেন, মানে কেউ আমাকে যদি তুমি আবার পড়ে এসে বলো, তাহলে আমি তো বইমেলায় যাই না, আমি ডিসলেক্সিক নিজে এবং আমার মনে করি আমি কটা পড়তে পারি না। সব পণ্ডিতদের আর নয়তো আঁতেলদের জায়গা। যে বেটা জীবনে বই পড়েনি সে যায়, আর যে সত্যি পড়ে যায়, এই দুরকম। মাঝামাঝি কেউ যায় না, আমি যাই না, আমি মাঝামাঝি। কিছু পড়েছি, কিছু পড়িনি। আর পুলক ব্যানার্জির মতো যদি তার মানে ক্ষমতা থাকে, পুলক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র শুনেছি, ওকে অত সুন্দরী হলে, একটা সুন্দরী মেয়ে দরজা খুললে উনি লিখে দিলেন গান, একটা ভজন শুনে লিখে দিলেন ললিতা ওকে আর চলে যেতে বল না। এইগুলো নিয়ে ও চাঁদ সামলে রাখো যোজনাকে, যে মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। এই ধরনের প্রতিভা তো আমরা দেখেছি। পুলক বন্দ্যোপাধ্যায় আমার নেই, আমি বন্দ্যোপাধ্যায়, ফেলিওর বন্দ্যোপাধ্যায়, আবার ওই বন্দ্যোপাধ্যায় আছে প্রতিভা। 7 বারের সাংসদ এবং 3 বারের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকাও স্যালারি নেন না এবং এই বিষয়টা কিন্তু তিনিও বলেছেন বহুবার এবং তার যারা অনুগামীরা রয়েছেন তারাও বারবার বলেছেন। তো এইখানেই কি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি তিনি সবার থেকে আলাদা? সেটা আমি বলতে পারবো না। আমি ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘাটিনি, কোটি কোটি না করলে কপিল সিব্বাল আর মনু সিংবিকে টাকাটা কে পাঠায় ভাই? মানে আমি নিই না, আমারও তো কোনো টাকা নেই, আমার তো কবর দক্ষিণ শূন্য। কেন বলো তো? আমার ক্রেডিট কার্ডটা আমার স্ত্রীর হাতে রয়েছে, এইরকম কথা আর কি। আমি কোনো টাকা নিই না, আমার ছেলে মেয়ে গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, আমি কোনো টাকা নিই না। আমার মাকে আমি সুন্দরভাবে দেখাশোনা করি, ভালো সোফায় বসে আছি, ভালো ঘরে থাকছি, আমার টাকাই নেই। আমি তো এখন রিটায়ার্ড, বিশ্বাসও করছো দেখো। হ্যাঁ পেনশন পাই, আমি একটা পেনশনটা নিই। আচ্ছা ওদের মতো লেভেল তো আমার হয়নি যে পেনশন নেবো না 1 টাকা। আর ওই যে বললাম, কবিতা লিখতে পারি না, বই লিখতে পারি না, ছবি আঁকতে পারি না, যাবে। আমি কবিতা লিখতে গেলে তুমি আর পরের দিন আমার বাড়িতে আসবে না, ক্যামেরাম্যান বলবে ওর বাড়িতে গিয়ে লাভ নাই। আমার কবিতা শুনলে তোমার যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, ওর বাড়িতে যেও না। আমার বাংলা শুনলে যদি তোমার দাঁত ভেঙে যায়, তুমি আসবে না, দাঁত বাঁচাতে হবে। তা ইংরেজি শুনলে তোমার যদি পিঠে চাবুক পড়ে, পিঠ বাঁচাতে হবে। কাজে এইসব বিভিন্ন ভাষা টাষার ওগুলোর মধ্যে আর না গেলেই হবে। আমি ভাই মানে গবস্ম্যাকড আর কি এসব অ্যাক্টিভিটিস দেখে লিখতে পারি না। আমি খাবো কি? আমি পেনশনটা নিই ভাই কোনো রকমে। শেষ প্রশ্ন করব যে বিজেপির টিকিটে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নেতাজির নাতি চন্দ্র বসু এবং আজকে সেই চন্দ্র বসুই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেশনেত্রী হিসেবে দেখতে চান। আপনার কিছু বলার আছে এতে? না, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। আমার সব বলা হারিয়ে গেছে। এই প্রশ্নটা শোনার পরে আমার সব বলার হারিয়ে গেছে। এইটা নিয়ে আমার কিছু বলার নেই। এটা তো যেহেতু নেতাজি লিঙ্কড, হ্যাঁ, একটা অত বড় লোকের, আমার কিছু বলার নেই। চন্দ্র বসু যদি এই কথা বলে থাকেন যে মমতা বেস্ট, ওয়েল উই অল ডিজার্ভ ইট, দেন উইল হ্যাভ ইট। অ্যান্ড তাহলে নেতাজির বাড়িটা ওকে দিয়ে রং করিয়ে নিক না, নেতাজির মূর্তি চূর্তিগুলো রং টং করিয়ে, নেতাজির যা যা লিখেছিল ভুলভাল ইংরেজিতে উনি কিছু চিঠি ফিটি লিখেছেন, সেগুলো প্রিজার্ভড আছে কিছু কিছু। ওই ভুলভাল চিঠিগুলো ইংরেজিটা ঠিক করিয়ে, বাংলাটা ঠিক করিয়ে, আর মূর্তিটা ওকে দিয়ে রং করিয়ে নেন।
তাই তো হয়ে গেল, চন্দ্র বসুকে এইটা আমি বলে রাখলাম, উনি যদি এটা বলে থাকেন। মিস ইন্টারপ্রিটেশন হলে, মিসপ্লেসড হলে ডায়লগস, তাহলে আমি সেটার জন্য ডিসক্লেমার দিয়ে দেবে তলায়, আমি চন্দ্রবাবুকে চিনি না, ওর সঙ্গে আমার আলাপ হয়নি, উনি যদি এই কথাটা বলে থাকেন আমি তাহলে প্রস্তাব দিচ্ছি নেতাজির ছবি রং, নেতাজির ইংলিশ কারেক্ট আর কারেকশন করা, আর বাংলায় যা যা লিখেছেন ওগুলো ভুল ভ্রান্তিগুলো এদের দিয়ে একবার এডিট করিয়ে ইয়ে করে নিই।